কচু শব্দটা বাংলা শব্দমালার একটি বহুল অর্থে ব্যবহৃত শব্দ। তবে বাস্তবিক কচু নামের এই সবজিটি খাওয়া যায় অনেকভাবে, হরেক রকম রন্ধন প্রণালীর মাধ্যমে। কচুর পাতা, ডাঁটা, মূল থেকে শুরু করে কচুর লতি, কচুর মুখী সবই আমরা মজা করে খেয়ে থাকি। আজ আমরা খাবো কচুর ফুল। কচুর অংশ হিসেবে অত বেশি প্রচলিত না হলেও কচুর ফুল খেতেও কিন্তু খুব মজার। গ্রামের ঝোপে ঝাড়ে অবাধে বেড়ে ওঠা এই সবজির ফুল রান্না করব খুলনার গ্রামীণ রেসিপিতে, যা হয়তো এর আগে আপনারা খাননি। কেমন করে হবে এই রান্না জানতে চাইলে দেখতে থাকুন আমাদের সাথে। বাংলাদেশে বেশ অনেক জাতের কচু পাওয়া যায়। পানি কচু, গুড়ি কচু, জলপান কচু সহ আরো হরেক রকম নাম তাদের। আমরা আজ যে কচুর ফুল তুলছি এটিকে খুলনার স্থানীয় ভাষায় বলা হয় কচুরি। এই ফুল ছাড়াও অন্যান্য জাতের কচুর ফুলও খাওয়া যায়, তবে এলাকা ভেদে এর রন্ধন প্রণালীও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কচুর ফুল তোলার জন্য আমরা প্রথমে ছুরি ব্যবহার করতে চাইলেও পরে মামা বলল এটি টান দিলে উঠে আসবে, আর সেভাবেই যে অংশটুকু খেতে হবে তা ভালোভাবে সংগ্রহ করা যাবে। তো আমরাও তাই করতে লাগলাম। মানব সভ্যতার একেবারে প্রথম দিকে যে সকল সবজি চাষ শুরু করা হয়, কচু কিন্তু তার মধ্যে অন্যতম। অর্থাৎ মানুষ যখন প্রথম বুঝলো ফসল নিজেরা চাষ করা যায়, তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে না বেরিয়ে একই স্থানে বীজ বপন করে নিজেরা খাদ্য উৎপাদন করার সিদ্ধান্ত নিল। এবং সেই সময়ের চাষ পদ্ধতি সহজ হওয়া ও পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে কচুকে প্রাধান্য দিত আমাদের পূর্বপুরুষরা। এশিয়ার প্রায় সব দেশে বিভিন্ন নামে পরিচিত এই জনপ্রিয় সবজিটি আজ আমরা রান্না করব খুবই অজানা একটি রেসিপিতে। এখানের এই কচু গাছগুলো কিন্তু চাষের বা কারোর রোপণ করা গাছ নয়। গ্রামাঞ্চলে বিশেষ করে বর্ষা মৌসুমে প্রচুর কচু গাছ আপনা আপনিই বেড়ে ওঠে, আর সার বা কীটনাশক ব্যবহার না হওয়ার কারণে এর স্বাদ না খেয়ে থাকলে বলে বোঝানো সম্ভব নয়। বাগান হয়ে পড়ে থাকা এই জায়গাটার নাম ঠাকুরবাড়ি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই বাড়ি বসতি হিন্দু পরিবারটি তাদের বাড়িঘর ফেলে চলে যায় এবং পাড়ি জমায় প্রতিবেশী রাষ্ট্র ভারতে। এটা বাড়ির পেছনের অংশ। সামনে বিশাল দোতলা বাড়ি ছিল, যা আমি আমার ছোটবেলায় দেখেছি। বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, আর বাড়ির পেছনে হয়ে আছে ঝোপঝাড়ে পরিপূর্ণ বাগান।
কচুর ফুলগুলো আসলে কিছুটা কেটে নিতে হবে কচুর লতির মতো করে, মানে চারপাশের যে আঁশটা বা বাইরের যে খোলসের অংশটা থাকে এটা পুরোপুরি না হলেও 80% ফেলে দিতে হবে। ফেলে তরকারির মতো করে কচুর লতির মতো করে সাইজ করে যার যেমন পছন্দ সেভাবে কেটে নিতে হবে। কচুর ফুল রান্নার আজকের এই রেসিপিতে আমরা ব্যবহার করব চিংড়ি মাছ ও নারকেল দুধ। নারকেল দুধ ছাড়াও রান্না করা যাবে, তবে নারকেল দুধ এই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে অনেক গুণ। আমাদের খুলনা সাতক্ষীরা তথা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রান্নায় নারকেল দুধের ব্যবহার বেশ চোখে পড়ার মতো। তাই আপনার নারকেল দুধের স্বাদ পছন্দ না হলে বা নারকেল দুধ না পাওয়া গেলে সেটা ছাড়াও এই রান্নাটা করে খেতে পারবে। তুই ভুলে গেছিস তোর ভাইয়া কেজি ধরে খাও 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 একটু খেয়ে দেখো। ভালো লাগে কিনা না খেলে আচ্ছা না খেলে এই পাস করো। ভালো লাগছে? আমার আগে বকুল দাও। আমার অর্ধেক দিয়ে না বাকিটুক আগে সবাই দাও। মামা আমি সবার আগে আছি। মামা এবার তো বিপদে বেলায় দিচ্ছ। বিশাল দুধ হবে, বিশাল দুধ, লিমিট ছাড়া দুধ হবে। হ্যাঁ নারকেল খাচ্ছ না? মজা লাগছে। কচুর ফুলগুলো সুন্দর করে কেটে নেওয়ার পরে পরিষ্কার পানিতে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিতে হবে। এই ফুলগুলোতে যদিও সন্দেহ করা হচ্ছিল হাত চুলকাতে পারে, কিন্তু আসলে কোনো রকম হাতই চুলকায়নি। তো আপনারা নিশ্চিন্তে এগুলো কচলিয়ে ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার কচুর ফুলের যে ডাঁটিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে পানিতে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটি কষানোর সময়ও দিতে পারেন, তবে এটা আগে থেকে সিদ্ধ করে নিলে এর স্বাদটা আরো ভালো হয়। এবার আমরা চিংড়ি মাছগুলো কেটে নেব। দেখতে পারবা। মাছ কষিয়ে নেওয়ার জন্য আপনাকে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ এবং গরম মশলা। এই সবগুলোই বেটে নিতে হবে। চুলায় কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন বা সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ ভাজির সময় 2টা তেজপাতা দিয়ে নিলে পেঁয়াজের সাথে একটা ভালো ফ্লেভার আসবে।
বন্ধ হয়ে গেছে আবার এসব দিতে গেলে তো কি কিছু না বলবো তো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে আদা, রসুন, জিরা এবং অন্যান্য যে বাটা মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে নিন। এখানে আমি গরম মশলা এবং ঝাল বাটাটা একসাথে দিয়ে নিচ্ছি না, এগুলো কিছুক্ষণ পরে আদা বাটার স্মেলটা একটু যাওয়ার পরে দিয়ে নিব। মশলাগুলো ভালো করে ভাজি ভাজি হয়ে গেলে যখন দেখবেন যে তলায় লেগে যাচ্ছে, এই পর্যায়ে আপনি নারকেল দুধের যে গোলাটা আমরা করে রেখেছিলাম ওটা থেকে অল্প একটু নারকেল দুধ দিয়ে নিব। আপনি যদি নারকেল দুধ ব্যবহার না করে থাকেন তাহলে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নিলেও হবে। আমরা যেহেতু ফুলটা সিদ্ধ করার সময় অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে নিয়েছিলাম, এই পর্যায়ে ওইখানে যতটুকু দেওয়া হয়েছিল সেই কথা চিন্তা করে মাথায় রেখে লবণ এবং হলুদ অ্যাড করে দিতে হবে মশলার মধ্যে। এবার আমরা আমাদের কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমাদের সিদ্ধ করে রাখা যে ফুলগুলো ছিল ওগুলো আমরা তরকারির ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে কিছুটা ঝোল কমিয়ে নেব। তরকারি প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে যে আমরা আরেকটু নারকেল দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটুকু এবারে দিয়ে দিব। দিয়ে এই লাস্টে নারকেল দুধটুকু দিয়ে বেশিক্ষণ আর হলো আমরা চুলায় রাখবো না, এরপরে তাহলে তেল কেটে দিবে, নারকেল দুধের তেলের গন্ধ চলে আসবে। অল্প কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে আমরা তরকারিটি নামিয়ে নিব। মাছ দি দাও চিংড়ি মাছ হিসেব করে দিয়েছি। হ্যাঁ একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আইমান কখনো খাইনি, আইমান বলো। নারকেলটা দুধের বেশি সুন্দর হয়েছে। নারকেল দুধ দেওয়ার জন্য না? দুধটা তাই না? খেতে মজা না? কিন্তু বই তো শক্ত শক্ত, এটা নরম নরম। একটা করে চিংড়ি মাছ দিচ্ছি ওকে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। কচুফুল চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে অসম্ভব স্বাদের হয়। স্বাদ নিতে চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর যদি কচুফুল না পান তবে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমাদের গ্রামে।